আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আইনের বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট ভিডিও করছি। আপনারা ইতিমধ্যে হয়তো কিছু অবগত আছেন। তো ধারাবাহিকতার সেই সূত্রে আমরা আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীনে মামলা স্থগিত এবং মামলা প্রত্যাহার। তো আমাদের এই যে ধারাবাহিক বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউব যে চ্যানেল বোনাফাইড ল একাডেমি সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আলোচনা শুরু করি। আমরা আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীন ফৌজদারি মামলা স্থগিত এবং ফৌজদারি মামলা প্রত্যাহার। ফৌজদারি মামলা স্থগিতের যে বিধানটা, অর্থাৎ এটা আমরা সাধারণত স্টে হলে বাংলা শব্দ প্রয়োগ করি স্থগিত, এটা স্টে না, এটা হচ্ছে স্টপ। সেই বিধানটা আছে ফৌজদারি কার্যবিধির 249 ধারায়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 249 ধারাতে ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ রাখা, যেটাকে আমি বলছি স্থগিত শব্দটা ব্যবহার করছি, এই যে বন্ধ রাখার কার্যক্রমটা, এটা বিধান কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। 249 ধারা প্রযোজ্য হবে জিআর মামলার ক্ষেত্রে, অর্থাৎ যে মামলাটা থানায় দায়ের করা হয়েছে। এরকম কোনো মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাইলে মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারেন এবং রায় প্রদান না করে বা আসামিকে খালাস প্রদান না করে আসামিকে মুক্তি দিতে পারেন। 249 দ্বারা এই বিষয়টুকু বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মামলার কার্যক্রম বন্ধ রাখবে, কেন রাখবে, কখন রাখতে পারবে, এই বিষয়গুলো কিন্তু কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি ধারাতে। বিভিন্ন রায়ের আলোকে এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে যে ফৌজদারি মামলার 249 ধারায় কখন কার্যক্রমটা বন্ধ রাখা হয়। সাধারণত সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যদি জিআর মামলায় সাক্ষী হাজির না হয়, সেক্ষেত্রে আপনার এই ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। কিন্তু বন্ধ রাখলেও এক্ষেত্রে কিন্তু আসামিকে খালাসও দেওয়া যাবে না, আবার কোনো ধরনের রায়ও প্রদান করা যাবে না। আসামিকে দেওয়া যাবে রিলিজ, মুক্তি। কারণ কি? কারণ হচ্ছে, যেহেতু মামলার কার্যক্রম বন্ধ রাখছে, যদি পরবর্তীতে আবার সেই সাক্ষীর আসে, তাহলে কিন্তু মামলা পুনরায় চালু হবে। অর্থাৎ এই মামলা বন্ধ রাখা মানে কিন্তু এই মামলা শেষ হয়ে যাওয়া না। মামলা বন্ধ রাখা মানে হচ্ছে সাক্ষ্য গ্রহণের কার্যক্রমটা বন্ধ রাখা। কি কারণে বন্ধ রাখা? সাক্ষীরা যদি আদালতে সাক্ষ্য দিতে না আসে। কিন্তু যদি এরকম হয় যে পরবর্তীতে সাক্ষীরা এসে উপস্থিত হলো বা সাক্ষীরা হাজির হলো, তখন কিন্তু মামলার কার্যক্রম চালু হবে। এজন্য আসামিকে মুক্তি দেওয়ার বিধান করা হয়েছে, যাতে আসামিকে আবার ডাকলে আসামি আদালতে হাজির হয়। তো 249 ধারায় আমরা দেখি যে প্র্যাকটিসে অনেক সময় আইনজীবীরা 249 ধারায় খালাস চেয়ে থাকে। প্র্যাকটিসে অনেক সময় দেখি ম্যাজিস্ট্রেট খালাস দিয়েও থাকে, কিন্তু এটা কিন্তু আইনের ব্যত্যয়। অর্থাৎ আইনে সুস্পষ্ট করে বলা আছে 249 ধারায় খালাস দেওয়া যাবে না। তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, কেন প্র্যাকটিসে এরকমটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে অথবা যিনি সংবাদদাতা তিনি সাক্ষ্য দিয়েছেন, এরপরে তিনি আর কোনো সাক্ষী হাজির করতে পারেননি। তারিখের পর তারিখ চলে যাচ্ছে, শুনানি মুলতবি রাখা হচ্ছে। এরকম অবস্থায় আদালত কি করবে? আদালত তখন 249 ধারায় আদেশ না দিয়ে 245-এর 1 উপধারায় আদেশ দিবে। অর্থাৎ অভিযোগকারী বা সংবাদদাতা তাদের বা অন্য যে কোনো সাক্ষী যিনি সাক্ষ্য দিয়েছেন, ওই সাক্ষীর যে বক্তব্য, ওই সাক্ষীর যে জবানবন্দি, সেটার গুণাগুণের ভিত্তিতে 245-এর 1 ধারায় তিনি সিদ্ধান্ত দিবেন। যদি এরকম হয় যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে 245-এর 1 অনুসারে খালাস দিয়ে দিবেন। অর্থাৎ তখন 249 ধারায় আদেশ না দিয়ে 245-এর 1-এ খালাস দিবেন।
আর যদি একজন সাক্ষীরও সাক্ষ্য গ্রহণ করা না হয় সেক্ষেত্রে 249 ধারায় মামলার কার্যক্রমটা বন্ধ রাখবেন। অর্থাৎ সাক্ষী যদি একজনও গ্রহণ করা, একজন সাক্ষীরও যদি সাক্ষ্য গ্রহণ করা হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, 249 ধারায় আর আদেশ দেওয়ার সুযোগ নেই, তখন 245 ধারায় আদেশ দিতে হবে। আর যদি কোনো সাক্ষীরই সাক্ষ্য নেওয়া না হয় তখন 249 ধারায় মামলার কার্যক্রমটা বন্ধ রাখা যাবে। এই যে 249 ধারায় যদি মামলার কার্যক্রম বন্ধ রাখে, এই একই বিষয় নিয়ে আবার মামলা দায়ের করা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 403 ধারায় যে ডাবল জিওপার্ডি নীতিটা আছে সেই নীতিটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। 249 ধারায় কাউকে মুক্তি দেওয়া হলে ওই একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরে কোনো বাধা থাকবে না। তাহলে আমরা দেখলাম 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ রাখার ফলাফল কি। এখন আমরা আলোচনা করব মামলা প্রত্যাহার। একটা ফৌজদারি মামলা যেহেতু দুইভাবে দায়ের করা যাচ্ছে, একটা হচ্ছে সিআর মামলা আর একটা হচ্ছে জিআর মামলা। অর্থাৎ অভিযোগকারী যখন আপনার আদালতে অভিযোগ দায়ের করে তখন হচ্ছে সেটাকে বলা হয় সিআর মামলা। এই মামলা প্রত্যাহারের বিধান আছে 248 ধারায়। অর্থাৎ বাদী বা অভিযোগকারী আদালতকে যদি পর্যাপ্ত কারণ দেখে সন্তুষ্ট করতে পারে যে মামলা প্রত্যাহারের যুক্তিযুক্ত কারণ আছে, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দিবে এবং আসামিকে খালাস দিবে। পক্ষান্তরে 494 ধারায় জিআর মামলার ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারে। অর্থাৎ মামলা প্রত্যাহারের জন্য আদালতের কাছে অনুমতি চাইতে হবে বা আবেদন করতে হবে। কিন্তু কি কি কারণে এই মামলাটা প্রত্যাহার করা যাবে সেই বিষয়গুলো কিন্তু 494 ধারাতে উল্লেখ করা হয়নি। বিভিন্ন রায়ের আলোকে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে সাধারণত কোন কোন ক্ষেত্রে মামলা প্রত্যাহার চাওয়া যায়। অনেক সময় আমরা দেখে থাকি যে পুলিশ মামলা প্রত্যাহার চায়। মামলার প্রত্যাহার শুধু পাবলিক প্রসিকিউটরই চাইতে পারবে, পুলিশ মামলা প্রত্যাহার চাইতে পারবে না। যদি ম্যাজিস্ট্রেট এরকম কোনো পুলিশের আবেদনের প্রেক্ষাপটে প্রত্যাহার মঞ্জুর করে তাহলে সে আদেশটা বাতিল বলে গণ্য হবে। সুতরাং মামলা প্রত্যাহারের বিষয়টা কিন্তু পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা। তবে এখানে আমি প্র্যাকটিসের বিষয়টা বলে রাখি যে পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা তার মানে এই না যে পাবলিক প্রসিকিউটর আবেদন করলো, ম্যাজিস্ট্রেট অনুমতি দিল, তাতেই মামলাটা প্রত্যাহার হয়ে গেল। বিষয়টা এরকম না, বিষয়টা আরেকটু জটিল। এই মামলা প্রত্যাহার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কি লাগে, আপনার অনুমতি লাগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই মামলাটা প্রত্যাহারের অনুমতি দেয় তখন পাবলিক প্রসিকিউটর আদালতের কাছে অনুমতি চাইতে পারে। আবার এখানে আরও একটা বিষয় জটিল আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, পিপিও আবেদন করেছে, তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট চাইলেই সেটা কি করতে পারবেন না, প্রত্যাহারের অনুমতি দিতে পারবেন না। তিনি আগে দেখবেন যে এখানে যৌক্তিক কোনো কারণ আছে কিনা। অনেক সময় দেখা যায় রাজনৈতিক মামলাতে দেখা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটা প্রত্যাহারের জন্য বলা হয় এবং পাবলিক প্রসিকিউটর আবেদন করে। ম্যাজিস্ট্রেট মামলার গুণাগুণ কোনো কিছু বিবেচনা না করেই প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এরকম আদেশ দেওয়া যাবে না। দেখতে হবে মামলা প্রত্যাহারের যৌক্তিক কারণ আছে কিনা। যদি মামলার প্রত্যাহারের যৌক্তিক কারণ বিদ্যমান থাকে তাহলেই কেবল মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপর অনেক কিছু নির্ভর করবে। ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে হবে। ম্যাজিস্ট্রেট যখন দেখবেন, নিশ্চিত হবেন যে হ্যাঁ যৌক্তিক কারণ আছে, তখনই তিনি এই অনুমতি দিবেন। তাহলে আমরা দেখলাম যে মামলা প্রত্যাহারের বিষয়ে কিন্তু পুলিশ আবেদন করতে পারে না, পাবলিক প্রসিকিউটর আবেদন করতে পারে। আবার ঢালাওভাবে আপনার হচ্ছে কোনো কারণ ছাড়া আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। সাধারণত মামলা প্রত্যাহারের আবেদন করা হয় কখন? যখন দেখা যায় যে মামলাটা চালিয়ে গেলে আপনার নানাবিধ সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে কীরকম, যেমন সাক্ষীরা বেশিরভাগই মারা গিয়েছে বা দেশের বাইরে চলে গিয়েছে, এই মামলার সাক্ষ্য গ্রহণ করা সম্ভব না। এমতো অবস্থায় কিন্তু ওই মামলাটা প্রত্যাহার করাটাই উত্তম হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আপোষ মীমাংসা হয়ে যায়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয় যে আপোষ মীমাংসা হয়ে গিয়েছে, মামলাটা আপোষযোগ্য বা বিশেষ পরিপ্রেক্ষিতে এটা আপোষ করা হয়েছে, এরকম যৌক্তিক কারণ দেখে এবং আদালতকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কেবল মামলাটা প্রত্যাহার করা যাবে।
অনেক সময় দেখা যায় যে ধর্ষণ মামলায় ভিকটিম আপোস করে নিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে। এরকম আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ ধর্ষণ মামলা আপোসযোগ্য না। এই মামলায় যে ভিকটিম বা যিনি ধর্ষিতা তিনিও মামলাটা প্রত্যাহার করতে পারবেন না। এটা আদালতের উপর নির্ভর করবে। আদালত যৌক্তিক কারণ থাকলে সেক্ষেত্রেই মামলাটা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, মামলা প্রত্যাহার হলে ফলাফল কি? যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার হয় সেক্ষেত্রে আপনার ডিসচার্জ হবে, অর্থাৎ চার্জ গঠনের আগে যদি মামলা প্রত্যাহার হয় তাহলে আসামিকে ডিসচার্জ দেওয়া হবে। আর যদি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার হয় তখন আসামি খালাস পাবে। বিষয়টা খেয়াল করবেন, চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার হলে আসামি ডিসচার্জ পাবে, চার্জ গঠনের পরে হলে আসামি খালাস পাবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ফলাফল, আরও একটা ফলাফল, যে যদি মামলা প্রত্যাহার করা হয় 494 ধারায়, নতুন করে মামলা দায়ের করা যাবে কি না? উত্তর হচ্ছে না। অর্থাৎ আমরা জানি যে কোনো ব্যক্তি যদি আপনার কোনো বিচারের সম্মুখীন হয়ে দণ্ডিত হয় অথবা খালাসপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে ওই একই অপরাধে তার আর পুনরায় বিচার করা যায় না। এখন 494 ধারায় যদিও পূর্ণাঙ্গ বিচার সমাপ্ত হওয়ার আগেই খালাস দেওয়া হয়েছে মামলা প্রত্যাহারের কারণে, তবে এর ফলাফলটা হচ্ছে মেরিটের ভিত্তিতে মামলায় যে রায় দিলে বা খালাস দিলে যে ফলাফল হতো এক্ষেত্রে সে একই ফলাফলই হবে। অর্থাৎ এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি আপনার খালাস দেয় 494 ধারায়, ওই একই বিষয় নিয়ে আর মামলা দায়ের করা যাবে না, ওই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। যেহেতু এটা খালাস আদেশ, খালাস আদেশের বিরুদ্ধে কি করা যায়? আপিল দায়ের করা যায়, কিন্তু আপনার পুনরায় মামলা করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে মামলা কার্যক্রম বন্ধ রাখা এবং মামলা প্রত্যাহার করা। লক্ষণীয় বিষয় হচ্ছে দুটোর ফলাফল কিন্তু ভিন্ন। মামলার কার্যক্রম বন্ধ রাখলে আসামি মুক্তি পাচ্ছে, আর মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পাচ্ছে। তো 494 ধারার ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আমাদের উল্লেখ করার মতো আছে, সেটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর যে আবেদন করবে আদালতে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু সংশ্লিষ্টতা থাকতে হবে। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর চাইলেই যে কোনো মামলায় তিনি আবেদন করতে পারেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্ষেত্রে অনুমোদন আছে, এরকম ক্ষেত্রেই পাবলিক প্রসিকিউটর একটা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারে। আর মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হবে নাকি না করা হবে এটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করবে। আদালতকে যদি যৌক্তিক কারণ দেখানো যায় তাহলেই কেবল কি করতে পারে আদালত? সেই মামলাটা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। তা আমরা অনেক সময় দেখে থাকি যে ফৌজদারি মামলাগুলো যে আপোষ মীমাংসা করে ফেলে পক্ষদ্বয়, নিজেরা আপোষ মীমাংসা করে আদালতের অগোচরে, তখন কি হয়? তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আদালতে এসে সাক্ষ্য দেয় ওই আপোষ মীমাংসার ভিত্তিতে। অর্থাৎ ইতিপূর্বে তারা যে সকল বিবৃতি দিয়েছিল পুলিশের কাছে, সেই সকল বিবৃতি না দিয়ে তারা হচ্ছে আপোষমূলকভাবে সাক্ষ্য দেয়। এরকমভাবে সাক্ষ্য দিলে আদালত সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে সাধারণত আসামিদের খালাস দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু মামলা প্রত্যাহার না। তো এই ছিল আমাদের আলোচনা, অর্থাৎ মামলা কার্যক্রম বন্ধ রাখা এবং মামলা প্রত্যাহার বিষয়ে তুলনামূলক আলোচনা। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।